সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টার আছে সে চ্যাপ্টারের কিছু অংশ আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা যদি প্রথমে বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার টপিকসগুলো নির্ধারিত আছে এরকম যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ইতিহাসটা কি সেটা আমরা জানব প্রথমত। দ্বিতীয়ত আমরা দেখব যে আপেক্ষিকতার স্বীকার্য কী। স্যার আলবার্ট আইনস্টাইন যে আপেক্ষিকতার স্বীকার্য দেয় সেই স্বীকার্যগুলোর দুটো তথ্য আছে, একটা সাধারণ তত্ত্ব একটা বিশেষ তত্ত্ব, সেগুলো আমরা দেখব। আমরা এখানে দেখব আপেক্ষিকতার স্বীকার্যের যে ফলাফল আছে, এখানে আমাদের তিনটা ফলাফল আছে, যেমন দৈর্ঘ্য সংকোচন, কাল প্রসারণ ও ভর বৃদ্ধি। আমরা এই তিনটে বিষয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। প্রথমত টপিকসটা হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ইতিহাসটা কি। কেন আধুনিক পদার্থবিজ্ঞান বলে একটা শব্দ এখানে আসলো আর কি। তার মানে আধুনিক যখন কথাটা এখানে আসে তাহলে অবশ্যই একটা সনাতনী পদার্থবিজ্ঞানেরও একটা অংশ আছে। তো সনাতনী পদার্থবিজ্ঞান হলো এখানে স্যার আইজ্যাক নিউটন, উনি এই সনাতনী পদার্থবিজ্ঞানে বলছে যে ভর, অবস্থান এবং সময় এগুলো কনস্ট্যান্ট, এগুলো ধ্রুব রাশি, এগুলো কখনো পরিবর্তন হয় না। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে এসে দেখা যাচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইন বলতেছে যে ভর শক্তিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ ভর শক্তি সমতুল্য, সময় পরিবর্তন হয় অর্থাৎ কাল প্রসারিত হয়, বৃদ্ধি হয়, দৈর্ঘ্য সংকুচিত হয়। তাহলে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কখন থেকে শুরু হচ্ছে সেটা যদি একটু আলোকপাত করার চেষ্টা করি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এসে বিজ্ঞানী অনেকের ধারণা হলো হয়তোবা বিজ্ঞানের যা আবিষ্কার মোটামুটি শেষ হয়ে গেছে। কিন্তু 1895 সালে উইলহেম রনজেন্ট উনি এক্স রশ্মি আবিষ্কারের মধ্য দিয়ে দেখা যায় যে না, আরও অনেক কিছু আবিষ্কার বাকি রয়েছে এখনও। এরপর 1896 সালে হেনরি বেকেরেল নামক ভদ্রলোক উনি তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেন। এরপর 1897 সালে আমাদের প্রত্যেকটা পদার্থর যে মৌলিক কণিকাগুলো আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ইলেকট্রন আবিষ্কার করেন 1897 সালে জে থমসন। এরপর 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দেয়। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব হলো যে আমরা এর আগেও আলোর তিনটে তত্ত্ব ছিল, কণিকা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। তো এগুলোর মাধ্যমে আলোর অনেক ঘটনার সমাবর্তন, অপবর্তন, ব্যতিচার ইত্যাদি ব্যাখ্যা করা গেলেও ব্ল্যাক বডি রেডিয়েশন নামক একটা ওয়ার্ড আছে যেটা ব্যাখ্যা করা যেত না। যার কারণে ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে এই কোয়ান্টাম তত্ত্ব দেয়। তো এরও পরে 1905 সালে স্যার আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য আবিষ্কার করে। তো এই স্বীকার্যের মধ্য দিয়েই সনাতনী পদার্থবিজ্ঞানের সমাপ্তি ঘটে এবং আধুনিক পদার্থবিজ্ঞানের প্রবেশ করে দেয়। তো আপেক্ষিকতার স্বীকার্য যদি আমরা এখানে বলি, আপেক্ষিকতার স্বীকার্য হলো দুইটা রয়েছে আমাদের। প্রথমত হচ্ছে সাধারণ তথ্য বা জেনারেল থিওরাম অফ রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা হলো যে এক্ষেত্রে অবশ্যই কাঠামো দুটো থাকবে। কাঠামোর আমরা যদি এখানে কাঠামো চিন্তা করি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো আমাদের জেড, এটা হলো এস কাঠামো, এটা 0। আর একটা কাঠামো যদি আমরা কল্পনা করি এখানে, যেটা হলো এক্স প্রাইম অক্ষ, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম আরেকটা অক্ষ, এটা হলো এস ড্যাশ কাঠামো, যেটা হলো 0 প্রাইম। তো এই দুই কাঠামোর মধ্যে যেখানে ত্বরণ আর মন্দন থাকবে সেখানে শুধু এই সাধারণ তথ্যটা খাটে। আর বিশেষ তত্ত্ব হলো যে কাঠামোগুলোতে ত্বরণ মন্দন কোনো কিছু থাকবে না, অর্থাৎ সমবেগ থাকবে অথবা স্থির থাকবে, এই কাঠামোর ক্ষেত্রেই বিশেষ তত্ত্বগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে যদি বিশেষ তত্ত্ব নিয়ে কথা বলি, আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার স্বীকার্যের বিশেষ তত্ত্ব হলো দুইটা। প্রথমত হলো যে সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই ফলাফল প্রদর্শন করে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম হবে।
এখানে যদি আমরা কোনো বস্তুর ভর পরিমাপ করি যেরকম পাবো, এই এস ড্যাশ কাঠামো যদি এস কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি ধ্রুববেগে গতিশীল হয়, তাহলে এখানে যে আমরা ফলাফল পাবো দুইটা ফলাফলেই আমাদের একই প্রদর্শন হবে। এটা হলো আমাদের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য হলো এরকম যে আলোর বেগ সর্বদাই ধ্রুব থাকবে। এটা পর্যবেক্ষক বা কাঠামোর স্থিতিশীলতা বা গতিশীলতার উপর নির্ভর করে না, অর্থাৎ পর্যবেক্ষক স্থির থেকে আলোকে অবজার্ভ করতেছে অথবা গতিশীল থেকে আলোকে অবজার্ভ করতেছে, সেটার উপর ডিপেন্ড করে না। আলোর বেগ সি 3 × 10⁸ এটা সর্বদাই কনস্ট্যান্ট থাকবে বায়ু মাধ্যমে। আমরা যদি এই কাঠামো দুটোকে দেখি তাহলে এস ড্যাশ কাঠামো এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এই কাঠামোতে যদি আমাদের আলোর বেগ সি হয় আর এই কাঠামোতে আলোর বেগ যদি আমাদের সি প্রাইম হয়, তাহলে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য অনুসারে সি ইকুয়াল সি প্রাইম হবে আর কি। তাহলে আমরা আপেক্ষিকতার যে বিশেষ তত্ত্বের দুটো স্বীকার্য সেটা শুনলাম আর কি বা বললাম। আমরা তৃতীয় টপিকসে আসতেছি, আপেক্ষিকতার স্বীকার্যের ফলাফল দেখব আমরা। তো আপেক্ষিকতার স্বীকার্যের ফলাফল আমরা প্রথম যদি এখানে দেখি যে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন কি? দৈর্ঘ্য সংকোচন হলো কোনো একজন পর্যবেক্ষক যদি গতিশীল অবস্থায় কোনো একটা বস্তুকে দেখে, তাহলে এই গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের তুলনায় ছোট দেখা যাবে। এটাকে দৈর্ঘ্য সংকোচন বা লেন্থ কন্ট্রাকশন বলা হয়ে থাকে বা স্পেস কন্ট্রাকশনও বলা হয়ে থাকে এটাকে। তো দৈর্ঘ্য সংকোচন হলো এরকম, যদি আমরা এখানে দেখি যে এস ড্যাশ কাঠামো একটা, আর একটা হলো এস কাঠামো। এস ড্যাশ কাঠামো এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। এই কাঠামোতে যদি কোনো একটা বস্তু এরকম থাকে, এ বি একটা বস্তু থাকে আমাদের, এই কাঠামোতে ওই বস্তুটা আমাদের থাকবে। তো এখানে একজন পর্যবেক্ষক যখন এ প্রান্তের স্থানাঙ্ক x1 পরিমাপ করলো, তখন এই কাঠামোর পর্যবেক্ষক এর স্থানাঙ্ক x1' পরিমাপ করলো। এই কাঠামোতে পর্যবেক্ষক যখন এর শেষ প্রান্তের অবস্থান x2 স্থানাঙ্ক নির্ণয় করলো, তখন এস ড্যাশ কাঠামোর পর্যবেক্ষক এই বিন্দুর স্থানাঙ্ক x2' নির্ণয় করলো। তাহলে স্থির কাঠামোর বস্তুর দৈর্ঘ্য L0 ইকুয়াল টু হলো x2 মাইনাস x1, এটা হলো ফার্স্ট ইকুয়েশন। L ইকুয়াল x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটা হলো দ্বিতীয় সমীকরণ। লরেন্জ বিপরীত সমীকরণ হতে জানি
এক্স ইকুয়াল এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তো আমরা যদি এখানে 1 দিই তাহলে এখানে 1। অনুরূপভাবে x2 ইকুয়াল আমরা লিখতে পারি x2 প্রাইম প্লাস ভি টি প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আমরা এই x1 এবং x2-র মান 1 নং সমীকরণের ভাষায় পাই। তাহলে আমরা 1 নং ইমপ্লাইজ দ্যাট এখানে লিখতে পারি L0 ইকুয়াল x2 প্লাস ভি টি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মাইনাস x1 প্রাইম প্লাস ভি টি প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x2 মাইনাস x1 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার এর নট ইকুয়াল। implies that আমরা এটাকে লিখতে পারি যে L0 ইকুয়াল L রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। 2 নং ব্যবহার অর্থাৎ আমরা এখানে পাচ্ছি যে L ইকুয়াল L0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটা হলো আমাদের দৈর্ঘ্য সংকোচন যে হয় তার সর্বশেষ রাশিমালা। এখানে Lটা হলো আমাদের গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, L0 হলো আমাদের নিশ্চল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, ভি হলো কাঠামোর বেগ অর্থাৎ কাঠামোর যে বেগে গতিশীল আছে, সি হলো এখানে আমাদের আলোর বেগ। তো আমরা যদি এই দৈর্ঘ্য সংকোচনের যে রাশিমালা সেটা যদি ব্যবহার দেখি যে কীরকম হয়, আমাদের দৈর্ঘ্যটা কীরকম সংকোচিত হয় সেটা যদি দেখতে যাই তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা সলভ করলেই বুঝতে পারবো। তাহলে আমরা রাশিমালা পাচ্ছি এখানে হলো L ইকুয়াল L0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তো মনে করি আমরা যে এখানে হলো একজন অ্যাস্ট্রোনট আছে আর কি, একজন নভোচারী একটা নভোযানে করে মহাকাশ ভ্রমণে যাবে। তো এই নভোযানটা নিশ্চল আছে, ভি ইকুয়াল যখন 0, যখন নভোযানটায় নিশ্চল আছে, স্থির আছে সোজা কথা। তাহলে আমরা দেখতেছি এর একটা দৈর্ঘ্য আছে আর কি, যেটা হলো 60 মিটার। এখন এই নভোযানটা যদি আমাদের এরকম বেগে ছোটে, ভি ইকুয়াল 0.6 সি, আলোর বেগের 0.6 গুণ আকার যদি উপরের দিকে সঞ্চালিত হয়, উপরের দিকে গতিপ্রাপ্ত হয়, তাহলে এই নভোযানের দৈর্ঘ্য কতটুকু হবে আমরা সেটা এই ইকুয়েশন থেকে দেখি।
আমরা তখন দেখতেছি যে এল ইকুয়াল নিশ্চল দৈর্ঘ্য হলো 60 মিটার √1 মাইনাস ভি স্কোয়ার 0.6 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটাকে লিখতে পারি 60 √1 মাইনাস 0.36 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 61 মাইনাস 0.36 60 √0.64। আমরা এটাকে লিখতে পারি যে 60 ইন্টু 0.8, অর্থাৎ এটা রেজাল্ট আসছে আমাদের 48 মিটার। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে নবযানটা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য ছিল 60 মিটার, সেই একই নবযান এবার আলোর বেগের 0.6 গুণে উপরের দিকে ধাবিত হওয়ার কারণে তার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। তাহলে আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি যে নিশ্চল অবস্থার যে দৈর্ঘ্য, গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা তার থেকে ছোট হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য সংকুচিত হচ্ছে আর কি। আমরা যদি এই ঘটনাটাকে আরও আমরা এই মহাকাশযানটা বা নবযানটা যদি আরও এর থেকে বেশি বেগে সঞ্চালিত হয়, দ্যাটস মিন ভি ইকুয়াল হলো 0.99 সি বেগে সঞ্চালিত হয় উপরের দিকে, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি নতুন দৈর্ঘ্যটা এরকম হবে এল ইকুয়াল টু হলো 60 ইন্টু √1 মাইনাস 0.99 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। 60 ইন্টু 1 মাইনাস 0.99 স্কোয়ার, এটা এরকম আসে। তো আমরা 60 ইন্টু এটাকে একটু ক্যালকুলেটর করলে আমরা দেখি কি আসে, 0.99 স্কোয়ার 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল এটা আসছে হলো 1 মাইনাস 0.0199, এটা বর্গমূল করলে আমরা পাচ্ছি 60.0.14। এটা পাচ্ছি আমরা 6.46 মিটার। অর্থাৎ এই নবযানটার দৈর্ঘ্য তখন দেখাবে 8.46 মিটার। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে আলবার্ট আইনস্টাইনের যে আপেক্ষিকতার স্বীকার্য ফলাফল অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন, যদি কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি গণবেগে সঞ্চালিত হয় তাহলে তার দৈর্ঘ্য সংকুচিত হবে। নর্মালি আমরা কিন্তু এগুলো দৃষ্টিগোচর হয় না আমাদের, কারণ আমাদের যে ভর সেটা ভর অনেক বেশি কোনো একটা বস্তুর, যেটাকে এই বেগে আলোর বেগের 0.6 অর্থাৎ 60%, 40%, 99% বেগে সঞ্চালন করা সম্ভব নয়। তাহলে একজন যদি পর্যবেক্ষক, আমরা এই ঘটনার আরেকটা ফলাফল যদি দেখার চেষ্টা করি, আমাদের এখানে 100 মিটার বর্গাকার 100 মিটার দৈর্ঘ্যের বর্গাকার একটা মাঠ আছে। তো 100 মিটার দৈর্ঘ্যের বর্গাকার একটা মাঠ আছে আমাদের। যদি কোনো অবজারভার পর্যবেক্ষক এরকম করে
পর্যবেক্ষক যদি এর দৈর্ঘ্য বরাবর 0.9 সি অর্থাৎ আলোর বেগের 0.9 সি বেগে কোনো একটা মহাকাশ যানে বা নবযানে করে এর দৈর্ঘ্য বরাবর যদি সঞ্চালিত থাকে, গতিশীল অবস্থায় থাকে, আর এই অবস্থায় এই মাঠটা যদি দৈর্ঘ্য পরিমাপ করার পর ক্ষেত্রফল পরিমাপ করে, তাহলে ক্ষেত্রফলটা কীরকম দেখাবে? যে এই যে দৈর্ঘ্যটা বর্গাকার মাঠটা আছে সেটা এরকম একটু চাপা দেখা যাবে আর কি, অর্থাৎ দৈর্ঘ্যটা সংকুচিত হবে, এরকম দেখা যাবে আর কি, এটুক দৈর্ঘ্য দেখা যাবে। তাহলে কিভাবে হচ্ছে সেটা একটু আমরা দেখি। যে 100 বর্গ মিটার যদি হয়, 100 মিটার যদি দৈর্ঘ্যের কোনো একটা মাঠ হয়, তাহলে এর ক্ষেত্রফল কতটুকু হবে? এত মিটার দৈর্ঘ্যের বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে a = a স্কোয়ার, অর্থাৎ 100 স্কোয়ার হলো এত মিটার স্কোয়ার। তো এখন এটা হলো নিশ্চল দৈর্ঘ্য আর কি। এখন ক্ষেত্রফল হবে a = a0 √1 - a স্কোয়ার ভাগ c স্কোয়ার, অর্থাৎ a0 1 - 0.9 c হোল স্কোয়ার c স্কোয়ার। মানগুলো বসলে এরকম পাচ্ছি 3 1 - 0.81। তাহলে এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা দেখা যাক। এখানে 1 - 0.81 0.19 আসে, সেটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে 0.43588 আসে মানটা। এখানে আসছে ইন্টু 0.43588 এরকম আসে একটা মান। আমরা এটাকে লিখতে পারি ফোর 358.89 এত মিটার স্কোয়ার। অর্থাৎ যে মাঠটার নিশ্চল ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ মিটার, সেই মাঠটার গতিশীল অবস্থায় অর্থাৎ একজন পর্যবেক্ষক 0.9 সি বেগে সঞ্চালিত হওয়ার কারণে, গতিশীল থাকার কারণে মাঠটার ক্ষেত্রফল তার কাছে মনে হবে 4358.89 বর্গ মিটার। তো আমরা দৈর্ঘ্য সংকোচন সম্পর্কে মোটামুটি আলোচনা শুনলাম। এখন আমরা দেখব কাল প্রসারণ। কাল প্রসারণ কীরকম হয়? কাল প্রসারণ হলো এরকম, কোনো একজন পর্যবেক্ষকের কাছে নিশ্চল অবস্থায়
কোনো একটি ঘটনার পর্যবেক্ষণকাল গতিশীল অবস্থায় পর্যবেক্ষণকালের তুলনায় ছোট মনে হবে, অর্থাৎ গতিশীল অবস্থায় সংঘটিত সময় নিশ্চল সময়ের তুলনায় বেশি হবে। এখানে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এটা আমার একটা সরল দোলক, সরল দোলকটা এ বি সি পথে যাবে, এ থেকে বি হয়ে সিতে যাবে, আবার সি হয়ে বি হয়ে এতে আসবে। তাহলে এই যে এ থেকে স্টার্ট করে বি হয়ে সিতে যাবে, আবার সি হয়ে বি হয়ে এতে আসতে যে একটা পর্যায় কমপ্লিট করতেছে, এই একটা পর্যায় কমপ্লিট করতে তার যে সময়ের প্রয়োজন তাকে দোলনকাল বলা হয় থেকে টি। তো আমরা যদি এটাকে পৃথিবীর পৃষ্ঠে নেই, সারফেস অফ আর্থ, দেখা গেল যে এর সময় হলো যে 2 সেকেন্ড দোলনকাল, অর্থাৎ এই সরল দোলকটা 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করবে। এখন যদি আমি এই সিস্টেমটাকে মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে যাই, তো মাউন্ট এভারেস্টের চূড়ায় নিলে ব্যাপারটা কীরকম হবে দেখি। মাউন্ট এভারেস্টের চূড়ায় এটা একটা পাহাড় আমাদের, তাহলে এর চূড়ায় এবার আমি সিস্টেমটাকে নিছি, তাহলে এখানে নিলে আমাদের কি হয়ে যাবে, আমরা জানি কি টি ইকুয়াল হলো 2 পাই √L/g। যখন আমি সিস্টেমটাকে পৃথিবী পৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে গেছি, তখন সেখানে জি এর মান কম হবে, আর জি এর মান কম হলে টিটা কী হয়ে যাবে, আমাদের টিটা তখন আমাদের বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এখন ক্যালকুলেশন করে দেখব যে টি এর মান 3 সেকেন্ড হয়ে গেছে আর কি। অর্থাৎ এই সরল দোলকটা যেটা পৃথিবী পৃষ্ঠে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করত, সেটা এখন মাউন্ট এভারেস্টের চূড়ায় আসার কারণে 3 সেকেন্ডে কমপ্লিট করতেছে। অর্থাৎ আমরা এখানে কি দেখতেছি, সরল দোলকটা দ্রুত চলছে না আস্তে চলছে? তাহলে আমরা দেখতেছি যে সে আগে 2 সেকেন্ডে কমপ্লিট করতো, সে এখন সেটা 3 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, অর্থাৎ সরল দোলকটা ধীরে চলবে আর কি। তা এই কাল প্রসারণের বিষয়টাও এরকম, যদি কোনো নিশ্চল ঘড়ির তুলনায় গতিশীল ঘড়ি স্লো চলবে, আস্তে চলবে, অর্থাৎ কাল প্রসারিত হবে আর কি। তো কাল প্রসারণের সমীকরণটা হলো এরকম যে টি ইকুয়াল T0 √1 - v²/c²। এখানে টি হলো যে নিশ্চল কাঠামোর সাপেক্ষে বা পৃথিবীতে নির্ণীত বয়স, পৃথিবীতে নির্ণীত সময়, আমাদের এই T0টা হলো আমাদের গতিশীল কাঠামোতে নির্ণীত সময়, এই ভি হলো আমাদের মহাকাশযানের বেগ, আর সি হলো আমাদের আলোর বেগ। আমরা একটু এর ব্যবহারটা দেখি। মিস্টার এক্স ইনি হলেন মিস্টার ওয়াই, এরা দুইজন যমজ ভাই। তো দুইজনের বয়স যখন 30 বছর, মিস্টার ওয়াই একটা মহাকাশযানে চড়ে
মহাকাশযানের চলে এই বেগে মহাকাশ ভ্রমণে গেল। তো মিস্টার এক্স পৃথিবীতে আছে, ওনার হাতে একটা ঘড়ি আছে। মিস্টার ওয়াই যিনি মহাকাশ ভ্রমণে গেছে ওনারও হাতে একটা ঘড়ি আছে। তো মিস্টার ওয়াই মহাকাশ ভ্রমণ করে যেদিন পৃথিবীতে ফিরে আসলো সেদিন মিস্টার এক্স তার ঘড়িতে দেখলো, শেষে যে সময় গণনা করলো, সে হিসাব করে দেখলো যে 20 বছর পর মিস্টার ওয়াই পৃথিবীতে ফিরে আসছে। তাহলে মিস্টার এক্সের বয়স কতটুকু হলো? মিস্টার এক্স এর বয়সকাল হলো, আগে ছিল 30, সে পরবর্তীতে আরও 20 বছর গণনা করছে, যে 20 বছর মিস্টার ওয়াই মহাকাশ ভ্রমণে ছিল। তাহলে টোটাল বয়স হলো আমাদের 50 ইয়ার্স। তাহলে মিস্টার এক্সের বয়স 50 বছর হলো। তাহলে মিস্টার ওয়াইয়ের বয়সও 50 বছর হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা এখন দেখব যে মিস্টার ওয়াই যে ছিল, এই ওয়াইয়ের হাতে যে একটা ঘড়ি ছিল, রিস্ট ওয়াচ ছিল, সেই ঘড়িতে সময়কাল কতটুকু দেখায়, এই 20 বছর এর ঘড়িতে কতটুকু অতিবাহিত হয়েছে আর কি। আমরা সেটা যদি দেখি তাহলে সূত্র কী জানি, টি ইকুয়াল T0 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখানে T0 হলো এই ভদ্রলোকের হাতের নির্ণীত বয়স বা সময়। তা T0 ইকুয়াল টু আমরা লিখতে পারি টি √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, অর্থাৎ টি এর নির্ণীত সময় কত, টি ইকুয়াল হলো 20 ইয়ার্স। তাহলে এখানে 20 দিলাম, √1 মাইনাস ভি হলো 0.6 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল আমাদের। তাহলে এখানে হলো 20 √1 মাইনাস 0.36, এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে 0.8, অর্থাৎ মিস্টার এক্সের হাতের ঘড়িতে যখন সময় গণনা করছে, পরিমাপ করছে 20 বছর, সেই সময় মিস্টার ওয়াই যে গতিশীল ছিল, ওনার গতিশীল অবস্থার ঘড়িতে সময় প্রদর্শন করতেছে 16 বছর। অর্থাৎ মিস্টার ওয়াইয়ের বর্তমান বয়স হবে, আগে ছিল 30 বছর আর এখন অতিবাহিত হয়েছে 16 বছর, 46 ইয়ার দেখাবে। অর্থাৎ মিস্টার এক্স 50 ইয়ার্স ওল্ডের একজন লোক হবে, আর মিস্টার ওয়াই 46 ইয়ার্স ওল্ডের বয়সের একজন লোক হবে আর কি। অর্থাৎ আমরা দেখতেছি যে 4 বছর বয়স কী করতেছে, ভেরি করতেছে। এর কারণটা হলো, যখন গতিশীল অবস্থায় ছিল মিস্টার ওয়াই, তখন গতিশীল থাকার কারণে এনার হাতের ঘড়িতে নির্ণীত সময়, অর্থাৎ হাতের ঘড়িতে যে সময়কালটা সেটা স্লো চলছে, ঘড়িটা আস্তে চলছে, যার কারণে সময়কাল কম অতিবাহিত হয়েছে। তো আমরা এটা দেখতে পেলাম। আমরা 3 নাম্বার যদি ইকুয়েশনটাকে একটু আলোচনা করি, 3 নাম্বার টপিকস, সেটা হলো এরকম যে ভর বৃদ্ধি ঘটে আর কি। তা ভর বৃদ্ধির সমীকরণটা হলো এরকম যে ভর বৃদ্ধি গতিশীল অবস্থায় বস্তুর ভর নিশ্চল ভরের তুলনায় বেশি হবে, এটাকে ভর বৃদ্ধি বলা হয়ে থাকে। তো এর ইকুয়েশন হলো m ইকুয়াল m0 √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। m0 ইকুয়াল হলো নিশ্চল ভর, m হলো আমাদের গতিশীল ভর, ভি হলো এখানে যানের বেগ, সি হলো এখানে আলোর বেগ। কোশ্চেন থাকবে এরকম, 0.9 সি বেগে গতিশীল ইলেকট্রনের ভর কিরূপ হবে।
অর্থাৎ একটা ইলেকট্রন যদি 0.9 বেগে গতিশীল হয়, ওর গতিশীল ভরটা কতটুকু হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তা আমরা এখানে জানি, ইকুয়েশন থেকে কি জানি, যে m ইকুয়াল m নট 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এখানে নিশ্চল ভর m নট ইকুয়াল টু আমরা জানি 9.11 10 ইনভার্স 31 কিলোগ্রাম। ভি ইকুয়াল এখানে মহাকাশযানের বেগটা হলো আমাদের 0.9 সি। তাহলে আমি এখানে বসালে পাচ্ছি সি ইকুয়াল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গতিশীল ভর m ইকুয়াল হোয়াট, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে পাচ্ছি নিশ্চল ভর হলো 9.11 10 ইনভার্স 31 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.9 স্কোয়ার সি স্কোয়ার। এই সি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। 9.11 10 ইনভার্স 31 1 মাইনাস 0.1। তো আমরা ক্যালকুলেটর এটা একটু বসায় দেখি কী রেজাল্ট প্রদর্শন করে। Nine point 11 2.089 into 10 to the power minus 30 কিলোগ্রাম। অর্থাৎ একটা ইলেকট্রন যার নিশ্চল ভর হলো 9.11 10 ইনভার্স 31 কিলোগ্রাম, সেটা যদি এই বেগে সঞ্চালিত হয় তাহলে গতিশীল ভরটা হবে আমাদের 2.089 into 10 to the power minus 3। তাহলে এখানে 10 ইনভার্স 31 ছিল নিশ্চল দৈর্ঘ্য, যেখানে 10 ইনভার্স 30 আছে। আমরা বুঝতেই পারতেছি ভর আমাদের বৃদ্ধি হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে পদার্থবিজ্ঞান এই পর্যন্ত থাকলো। আমি আশা করব তোমরা ভিডিওটা নিজে দেখবা, বারবার এডিট করে দেখবা, তোমরা লাইক কমেন্টস করবা, পাশাপাশি তোমাদের বন্ধুরা যারা দেখেনি বা জানেনি তাদেরকে ইনফর্ম করবা এবং তাদের ভিডিওটা শেয়ার করবা। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।